একটি বিদ্যাপীঠ যা একটি দেশের জন্ম দিয়েছে। 100 বছরেরও বেশি সময় ধরে যে ক্যাম্পাসটি সাক্ষী হয়ে আছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের। আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের হৃৎপিণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকার বুকে লাল ইটের দালান, যা শত শত বছর ধরে বয়ে আনছে ঐতিহ্যের ইতিহাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিকটেই অবস্থিত কার্জন হলে। এটা শুধু একটা কার্জন হল না, এটা আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের বিভিন্ন ব্যাপারের সাক্ষী। 1904 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জনের হাত ধরেই শুরু হয় এই বিল্ডিং এর যাত্রা। আজ আমরা জানবো এই কার্জন হলের ভিতরের বিভিন্ন কণা কণা থেকে অনেক ছোট ছোট গল্প এবং ইতিহাস। মুঘল আর ইউরোপীয় স্থাপত্যের অসাধারণ মিশেল এই ভবনটি। এই ভবনে দাঁড়িয়ে দেখলে মনে হয় হয়তো কোথাও দাঁড়িয়ে আছি এক অসাধারণ প্রাসাদে। শুরুতে এটা টাউন হল হওয়ার কথা থাকলেও 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে তখন থেকে এখন পর্যন্ত এটা বিজ্ঞান অনুষদের ভবন হিসেবে কাজ করছে এবং বিজ্ঞান অনুষদের যে ক্লাসগুলো সেগুলো এখানে অনুষ্ঠিত হচ্ছে। কার্জন হল শুধু পড়াশোনা বা গবেষণার জন্য না। 1948 সালে যখন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ বলেন বাংলাদেশের ভাষা হবে উর্দু, তখন প্রথম যে না বলে যে প্রতিবাদের কণ্ঠস্বরটা সেটা উঠে আসে এই কার্জন হল থেকেই। এবং আজও কার্জন হলের প্রত্যেকটা দেয়ালে মিশে আছে সেই না শব্দের প্রতিফলন। কার্জন হল বর্তমান শিক্ষার্থীদের কাছে একটা আবেগের জায়গা। কার্জন হলে এখানে শিক্ষার্থীরা আসে জ্ঞানের সন্ধানে, তাছাড়া ইতিহাসের সন্ধানে। এবং কালের বিপর্যয়ে সবকিছুর মোটামুটি পরিবর্তন হলেও কার্জন হলের পরিবর্তন হয়নি। এখনো কার্জন হল আছে তার নিজের জায়গায় অম্লিন। তাই তো বলতে হয় কার্জন হল আমাদের এবং আমাদের বাংলাদেশের কাছে একটা ঐতিহ্যের এবং ইতিহাসের জায়গা। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে। চলুন জেনে নেই শহীদ মিনারের ইতিহাস সম্পর্কে। কার্জন হল থেকে শুরু হওয়া আন্দোলনের চূড়ান্ত রূপ পায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। সালাম, রফিক, জব্বারদের রক্তে ভেজা মাটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেরণা যোগায়। ভাষা ও সংস্কৃতির সঠিক ব্যবহার আমাদের এই শহীদ মিনারের মাধ্যমে আমরা অর্জন করে থাকি। এই শহীদ মিনার আমাদের শেখায় অধিকার কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, তা আদায় করে নিতে হবে। এই ভাষা শুধু আমরা ভাষার জন্যই নয়, এই ভাষা আন্দোলনের মাধ্যমেই আমরা পরবর্তীতে 6 দফা গণ অভ্যুত্থান এবং শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করে থাকি। কিন্তু বর্তমানে আমরা কি ভাষার সঠিক ব্যবহার করে থাকি? ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো কি শুধুই ফুল অর্পণ করা, নাকি তার ভাষার সঠিক ব্যবহার এবং তাদের মূল্যবোধ ধরে রাখা? আমরা যদি সঠিকভাবে ভাষার ব্যবহার করে থাকি, পরবর্তী প্রজন্ম তো আমাদের মাধ্যমে ভাষার এই সঠিক ব্যবহার, শহীদদের প্রতি শ্রদ্ধা অর্জন করতে পারবে। আর সেই কারণেই এই ভাষার শহীদদের গুরুত্ব শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক পটভূমিতে এক অনন্য দৃষ্টান্ত। তাই আমাদের উচিত এই শহীদ মিনারের এবং ভাষা শহীদদের প্রকৃত মূল্যবোধ ধরে রাখা। ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে চায়ের কাপের ধোয়ার সাথে তৈরি হয়েছে ইতিহাস এবং বন্ধুদের সাধারণ চায়ের আড্ডা পরিণত হয়েছে রাজনৈতিক আলাপ আলোচনায়। আজকে আমরা এমনই একটি জায়গায় রয়েছি, সেটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন। এটি কেবলমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন নয়, এটি হলো বাংলাদেশের ছাত্র রাজনীতির আতুরঘর। এটি আমাদের পূর্ববর্তী বিভিন্ন আন্দোলন, যেমন 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধের রাজনৈতিক আলাপ আলোচনার পরিকল্পনাও এই মধুর ক্যান্টিন থেকেই শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা এই ক্যান্টিনে বসে আলোচনা, পরিকল্পনা, এমনকি তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখানে তারা একত্রিত হতেন। বিভিন্ন রাজনৈতিক দল একত্রে হয়ে এখানে তাদের লক্ষ্য ভিন্ন ভিন্ন হলেও তারা একমাত্র দেশের উন্নয়নের জন্যই কাজ করতেন। মধুর ক্যান্টিন শুধুমাত্র রাজনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি আমাদের সাংস্কৃতিক দিকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের বিভিন্ন ভবিষ্যৎ কবি, লেখক
এবং অনেক ধরনের সাংস্কৃতিক কর্মী তারা এখান থেকেই তৈরি হয়েছে। আর মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা হলেন আমাদের মধুসূদন দা, যাকে 1971 সালের কালো রাত্রে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজও মধুর ক্যান্টিন আমাদের শুধুমাত্র একটি স্থান নয়, এটি আমাদের গণতন্ত্র, রাজনীতি এবং সংস্কৃতির একটি অপরিসীম অংশ এবং আমাদের দেশের সংস্কৃতিতে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখন দাঁড়িয়ে আছি অপরাজেয় বাংলার সামনে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার একটি শক্তিশালী প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থিত এই ভাস্কর্যটি নির্মাণ করেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। এটি 1979 সালের 16 ডিসেম্বরে মহান বিজয় দিবসে উদ্বোধন করা হয়। এই ভাস্কর্যটিতে আমরা 3টি মানব মূর্তি দেখতে পাই। একজন কাঁধে রাইফেল নিয়ে দাঁড়ানো গ্রামীণ যুবক, যিনি এদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করেন। একজন শহরের যুবক, যিনি ছাত্র সমাজ, শিক্ষিত, এই সমস্ত জনগণকে প্রতিনিধিত্ব করেন, যারা হচ্ছে এই মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেন। আর একজন হচ্ছে নারী মূর্তি দেখতে পাই আমরা, যিনি এদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সমস্ত নারী, যারা সরাসরি অংশগ্রহণ করেছেন, যারা সহযোগিতা করেছেন এবং যারা নিজেদের আত্মত্যাগ করেছেন এই মুক্তিযুদ্ধের জন্য, তাদের প্রতিনিধিত্ব করেন। অপরাজেয় বাংলা শুধু একটি ভাস্কর্য নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া বাংলাদেশের সাহস, ঐক্য এবং বিজয়ের গল্প। হ্যালো, কোথায় তোরা? সবাই রাজুতে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি রাজুতে কেন ডাকলাম? দাঁড়ান বলছি। জি, ঠিকই ধরেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে অবস্থিত রাজু ভাস্কর্যের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ইতিহাসের এক জীবন্ত প্রতীক এই ভাস্কর্য। 1992 সালে এক সন্ত্রাস বিরোধী আন্দোলনে শহীদ হওয়া মেধাবী ছাত্র মঈন হোসেন রাজুর স্মৃতিকে অমর রাখতে নির্মাণ করা হয় এই ভাস্কর্য। এই ভাস্কর্যের প্রতিটি ভঙ্গিতে ফুটে উঠেছে শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত রাখা এবং গণতন্ত্রের চেতনা লালন করা এবং সন্ত্রাস মুক্ত প্রতিষ্ঠান গড়ার মাত্রা। এই ভাস্কর্য শুধু একটি স্মৃতিচিহ্ন নয়, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর এক চিরন্তন ঘোষণা। এই যে হাত দুটি দেখছেন আকাশের দিকে প্রসারিত করা, এরা যেন আমাদের প্রশ্ন ছুড়ে দেয়, অন্যায় দেখেও কি আমরা নীরব থাকবো? প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এই ভাস্কর্যের সামনে দিয়ে হেঁটে যায়, কেউ থামে, কেউ শপথ নেয় অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের কাছে মাথা নত না করার। এই ভাস্কর্য আমাদের মনে করিয়ে দেয় সচেতন ছাত্র সমাজই পারে একটি সন্ত্রাস মুক্ত দেশ গড়তে। এই ভাস্কর্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং সমগ্র বাংলাদেশের স্বাধীনতা প্রতিবাদী চেতনার এক শক্তিশালী প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অন্যায় অপরাধ বা দেশের কোনো অন্যায় অপরাধ যদি সংগঠিত হয়, তাহলে তার প্রতিবাদের ডাক উঠে আসে এই রাজু ভাস্কর্য থেকে। এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য না, এটি আমাদের এবং আমাদের বাংলাদেশের রাজু ভাস্কর্য এবং একটি প্রতিবাদের স্থান।